আসসালামু আলাইকুম। টাইম ভ্যালু অফ মানির এই লেকচারে আমরা তিনটি ছোট ছোট কনসেপ্ট শিখব, যদিও বা ছোটো কনসেপ্ট কিন্তু ইম্পর্ট্যান্ট। তাহলে আমরা কনসেপ্টগুলোতে যাচ্ছি। প্রথম যে কনসেপ্ট সেটা হচ্ছে বিধি 69। তাহলে কাকে বলে একটু জেনে নিই। চক্রবৃদ্ধিকরণের ক্ষেত্রে কত বছরে বা কত পার্সেন্ট সুদের হারে কোনো আসল দ্বিগুণ হবে সেটা দ্রুত হিসাব করার অন্যতম কৌশল হলো রুল 69। তাহলে চক্রবৃদ্ধিকরণের ক্ষেত্রে কত বছরে বা কত পার্সেন্ট সুদের হারে কোনো আসল দ্বিগুণ হবার যে কৌশল সেটা হচ্ছে কি রুল 69। আর রুল 69-এ আমাদেরকে দুটি সূত্র শিখতে হবে। একটা হচ্ছে আর এর মান বের করার সূত্র 0.35 + 69/n, আরটা হচ্ছে n এর সূত্র, দ্যাট মিনস সময় বের করার সূত্র 0.35 + 69/r। তাহলে এখানে তোমাদেরকে আসলে একটা সূত্র শিখলেই হয়ে যাবে। আর এর মান বের করার সূত্র শিখলে n এর মান বের করা যাবে। তাহলে আর এর মান বের করার সূত্র কীভাবে শিখবো? 0.35 + 69/n, আর n এর মান বের করার সময় ওই আর এর জায়গায় nটা যাবে, n এর জায়গায় rটা চলে আসবে, এতটুকুই পার্থক্য। তাহলে রুল 69-এর অঙ্কগুলো আসলে ক্রিটিক্যাল না, জাস্ট সূত্রটা আমাদের কাছে ইম্পর্টেন্ট, দুটো সূত্র ইম্পর্টেন্ট। তাহলে একটা প্রবলেম সলভ করি। প্রবলেম নাম্বার 1, সোহাগ গাজী ডিপোজিটের টাকা 5,000 at the rate of 15% ইন্টারেস্ট পার annum ইন দ্য সোনালী ব্যাংক। তাহলে সোহাগ গাজী সোনালী ব্যাংকে 5,000 টাকা ডিপোজিট করছে 15% সুদে। ইট উইল টেক হাউ মেনি ইয়ার্স টু ডাবল দ্য মানি। তাহলে কত বছরে টাকাটা ডাবল হবে? ইউজ রুল 69। তাহলে রুল 69 এবং রুল 72-এর ক্ষেত্রে একটা নিয়ম আছে, সেটা হচ্ছে যতক্ষণ পর্যন্ত প্রশ্নে রুলসগুলো উল্লেখ করে দেবে না ততক্ষণ পর্যন্ত এই রুল অ্যাপ্লাই করা যাবে না। তাহলে এখন বলা হচ্ছে সোহাগ গাজী 5,000 টাকা বিনিয়োগ করছে বা ডিপোজিট করছে 15% সুদে সোনালী ব্যাংকে। রুল 69 অ্যাপ্লাই করে আমাদেরকে বের করতে হবে এই টাকাটা কত বছরে দ্বিগুণ হবে। তাহলে দ্বিগুণ করার কৌশলটার নামই হচ্ছে 69 এবং 72। 69 এবং 72-এর ডেফিনেশন হচ্ছে একই রকম। তাহলে এটা 69 দিয়ে করব। উই নো কী বের করতে বলছে? হাউ মেনি ইয়ার্স। তাহলে n, তাহলে n ইকুয়াল 0.35 + 69/r। তাহলে 0.35 + 69/r এর মান কত? 15%, দ্যাট মিনস 15। ক্যালকুলেশন করলে কত আসবে? 4.95 ইয়ার্স। এখানে একটা বিষয় খেয়াল করছো, প্রতি বছর কত টাকা ডিপোজিট করছো, 5,000 টাকা ডিপোজিট করছো, সেটার কিন্তু ব্যবহার এখানে ছিল না। এখানে শুধু আমাদের কি লাগে? আর এর মান লাগে এবং n এর মান লাগে। তাহলে n এর মান বের করতে হলে আর এর মান লাগে, আর আর এর মান বের করতে হলে কিসের মান লাগে? n এর মান। তাহলে এখন আমরা আরেকটা প্রবলেম দেখি। প্রবলেম নাম্বার 2, ইফ মেনি অ্যামাউন্ট ডিপোজিটেড ইন দ্য ফিক্সড ডিপোজিট স্কিম অফ ঢাকা ব্যাংক। তাহলে ঢাকা ব্যাংকে মানে অনেকগুলো অ্যামাউন্ট ফিক্সড ডিপোজিট করছো। ইট টেক্স 5 years টু ডাবল দ্য ডিপোজিট। তাহলে ডাবল হতে কয় বছর লাগবে? 5 বছর। ক্যালকুলেট দ্য অ্যাপ্লিকেবল ইন্টারেস্ট রেট বাই রুল 69। তাহলে রুল 69-এর সাহায্যে আমাদেরকে কী বের করতে বলছে? ইন্টারেস্ট রেট বের করতে বলছে, দ্যাট মিনস আর এর মান বের করতে বলছে। তাহলে উই নো আর ইকুয়াল 0.35 + 69/n। তাহলে 0.35 লিখলাম, 69, n এর মান কত? 5 বছর। ক্যালকুলেশন করলে কত আসবে? 14.15%। বলছিলাম না আর এর মান বের করার সময় n এর মান লাগে, আর n এর মান বের করার সময় আর এর মান লাগে। তাহলে রুল 69 কি শিখলাম? রুল 69-এর সূত্র শিখলাম, দুইটা প্রবলেম সলভ করলাম। এখন দেখব 72 বিধি। এটার ডেফিনেশন কিন্তু একই রকম। চক্রবৃদ্ধিকরণের ক্ষেত্রে কত বছরে বা কত পার্সেন্ট সুদের হারে কোনো আসল দ্বিগুণ হবে সেটা দ্রুত হিসাব করার অন্যতম কৌশল হচ্ছে কত? রুল 72। তাহলে রুল 72 এবং রুল 69-এর ডেফিনেশন একই রকম, শুধু সূত্রগত পার্থক্য আছে। তাহলে এখানেও দুটো সূত্র। আর এর মান বের করার সূত্র হচ্ছে 72/n, n মান বের করার সূত্র হচ্ছে 72/r। তাহলে আর এর জায়গায় n বসবে, n এর জায়গায় r বসবে, এতটুকুই। তাহলে আর এর সূত্র কি? 72/n, আর n এর সূত্র হচ্ছে 72/r। তাহলে আমরা প্রবলেম সলভ করে ফেলি। প্রবলেম নাম্বার 3, if টাকা 5,000 is invested at the rate of 9% compound interest, then it will take how many years to double the initial investment by rule 72? তাহলে 5,000 টাকা বিনিয়োগ করছো 9% সুদে, চক্রবৃদ্ধি সুদে। এই টাকাটা ডাবল হতে কত বছর সময় লাগবে বের করতে বলছে রুল 72-এর সাহায্যে। তাহলে কত বছর যেহেতু বলছে, দ্যাট মিনস n এর মান বের করতে বলছে। তাহলে n ইকুয়াল 72/r, আর এর মান কত? 9% মানে 9। ক্যালকুলেশন করলে কত? 8 বছর, অর্থাৎ 8 বছরে টাকাটা দ্বিগুণ হবে। এখন আমরা আরও একটা প্রবলেম দেখি। প্রবলেম নাম্বার 4,
অ্যাট হোয়াট ইন্টারেস্ট রেট পার অ্যানাম টাকা 5000 উইল বি ডাবলড ইন 6 years বাই রুল 72। তাহলে কত পার্সেন্ট সুদে 5000 টাকা বিনিয়োগ করলে এই 5000 টাকাটা ডাবল হবে কয় বছরে? 6 বছরে। রুল 72 এর সাহায্যে আমাদেরকে অঙ্কটা করতে হবে, বের করতে বলছে কিসের মান? আর এর মান। তাহলে উই নো আর ইকুয়াল 72/n। তাহলে n এর মান কত বছর? 6 বছর। বসিয়ে দিলাম কত পার্সেন্ট? 12%। তাহলে ওই বললাম রুল 69 এর মতো, আর এর মান বললে n এর মান লাগবে, n এর মান বললে আর এর মান লাগবে। শেষ, রুল 72 শেষ। কাকে বলে শিখলাম? দুটি সূত্র শিখলাম, দুটি প্রবলেম সলভ করলাম। এখন আমরা শিখবো আর একটা কনসেপ্ট, ইফেক্টিভ ইন্টারেস্ট রেট, কার্যকরী সুদের হার। তাহলে ইফেক্টিভ ইন্টারেস্ট রেটের সূত্র হচ্ছে এ এর ইকুয়াল 1 প্লাস আর বাই এম হোল টু দি পাওয়ার m মাইনাস 1 ইন্টু 100। আমি আবারও বলছি এ এর সূত্র হচ্ছে 1 প্লাস আর বাই এম হোল টু দি পাওয়ার m মাইনাস 1 ইন্টু 100। তাহলে প্রবলেম সলভ করে ফেলি। প্রবলেম নাম্বার 5, মিস্টার আসলাম ডিপোজিটের টাকা 20,000 ইন অগ্রণী ব্যাংক অ্যাট 10% অ্যানুয়াল ইন্টারেস্ট। তাহলে আসলাম অগ্রণী ব্যাংকে 20,000 টাকা ডিপোজিট করছে, কয় পার্সেন্ট সুদে? 10% সুদে। ইফ ইন্টারেস্ট ইজ কম্পাউন্ডেড সেমি অ্যানুয়ালি, তাহলে বছরে সুদ দিবে কয়বার? 2 বার। ক্যালকুলেট দ্য ইফেক্টিভ ইন্টারেস্ট রেট। তাহলে ইফেক্টিভ ইন্টারেস্ট রেটের ক্ষেত্রে কোনো জটিলতা নাই, শুধু সূত্রটা বসে দিলেই হবে। তাহলে দেখা যাক, উই নো ইফেক্টিভ ইন্টারেস্ট রেট ইকুয়াল 1 প্লাস আর বাই এম হোল টু দি পাওয়ার m মাইনাস 1 ইন্টু 100। দিলেও দিতে পারো, না দিলেও সমস্যা নেই, জাস্ট আনসারটা পার্সেন্টেজে দেখালেই হবে। তাহলে 1, আর এর মান কত পার্সেন্ট? 10% প্রশ্নে বলা ছিল। m এর মান কত হবে? অবভিয়াসলি 2 হবে, যেহেতু সেমি অ্যানুয়ালি অথবা হাফ ইয়ারলি বলা আছে। তাহলে এখানে m এর মান কত? 2 মাইনাস 1। ক্যালকুলেশন করলে অ্যান্সার আসবে কত? 10.25%। এখানে একটা বিষয় খেয়াল করো, কত টাকা বিনিয়োগ করছে সেটার ব্যবহার কিন্তু কোথাও নেই। তাহলে এর ক্ষেত্রে তোমাদেরকে মাথায় রাখতে হবে শুধু 2টা মান লাগে। কয়টা মান? 2টা মান, আর এর মান লাগে আর m এর মান লাগে। এরপরে কত টাকা, কত বছর, এই হাবিজাবি ইনফরমেশনগুলোর দরকার হয় না, শুধু 2টি ইনফরমেশন দরকার হয়, আর এর মান এবং m এর মান। তাহলে এখানে m এর মান কত? 2। কেন? যেহেতু সেমি অ্যানুয়ালি বলা আছে। এখন আমরা আরেকটা প্রবলেম সলভ করব। প্রবলেম নাম্বার 6, দ্য ইন্টারেস্ট রেট অফ দ্য সেভিংস অ্যাকাউন্ট অফ ডাচ বাংলা ব্যাংক লিমিটেড ইজ 10% পার অ্যানাম। তাহলে ডাচ বাংলা ব্যাংকে সেভিংস অ্যাকাউন্টের ইন্টারেস্ট রেট হচ্ছে কত পার্সেন্ট? 10%। ক্যালকুলেট দ্য ইফেক্টিভ ইন্টারেস্ট রেট অফ দ্য ব্যাংক ইফ ইন্টারেস্ট ইজ ক্যালকুলেটেড কোয়ার্টারলি অ্যান্ড বাই মান্থলি। তাহলে আমাদেরকে কী বের করতে বলছে? ইফেক্টিভ ইন্টারেস্ট রেট বের করতে বলছে। তাহলে আমরা প্রশ্নটা একটু অ্যানালাইসিস করি। তাহলে ডাচ বাংলা ব্যাংকে বিনিয়োগ যে করছো সেভিংস অ্যাকাউন্টে, সেখানে সুদের হার হচ্ছে কয় পার্সেন্ট? 10%। বলছি ইফেক্টিভ ইন্টারেস্ট রেট বের করতে হবে। আর ব্যাংক ইন্টারেস্টটা কীভাবে ক্যালকুলেশন করে? একবার কোয়ার্টারলি আর একবার কি মান্থলি। তাহলে আমরা রিকমেন্ড 1 করি কোয়ার্টারলি কম্পাউন্ডিং। উই নো এ ইকুয়াল 1 প্লাস আর বাই এম হোল টু দি পাওয়ার m মাইনাস 1 ইন্টু 100। দিলেও দিতে পারো, না দিলেও সমস্যা নেই। তাহলে আর এর মান কত পার্সেন্ট? 10%। আর এক নম্বরটা যেহেতু কোয়ার্টারলি, তাই m এর মান কত? 4। আর এই m এর মান এখানেও কত? 4। ক্যালকুলেশন করলে আনসার হবে কত? 10.38%। আর এখন আমরা যদি 2 নম্বর রিকোয়ারমেন্ট দেখি, সেখানে কি বলা আছে? মান্থলি। তাহলে ঠিক একই রকমই এর সূত্র হচ্ছে 1 প্লাস আর বাই এম হোল টু দি পাওয়ার m মাইনাস 1 ইন্টু 100। তাহলে এখন আর এর মান কত পার্সেন্ট? ঠিক একই রকম 10%। m এর মান কত হবে? 12 হবে, যেহেতু মান্থলি। এখানেও 12। ক্যালকুলেশন করলে আনসার আসবে কত? 10.47%। তো এই লেকচারে আমাদের একদম প্রত্যেকটা মেথড আসলে ইজি মেথড ছিল, ছোট ছোট মেথড ছিল। প্রথম যে মেথড সেটা হচ্ছে রুল 69। তাহলে কাকে বলে শিখলাম? 2টা সূত্র শিখলাম, 2টা প্রবলেম সলভ করলাম। এরপর ছিল রুল 72। কাকে বলে? 2টা সূত্র, 2টা প্রবলেম। এরপরে ইফেক্টিভ ইন্টারেস্ট রেট সূত্র, 2টা অঙ্ক সলভ করলাম। তা আশা করি তোমরা বুঝতে পেরেছ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।